পাচ্ছি, লম্বা কথা আছে। শীর্ষন্য ঠিক এই যখন অবস্থা, মানে যখন একদিকে প্রতিমা মণ্ডলদেরকেও দেখা যাচ্ছে, চন্দনবাবুদেরকেও হাত বাড়াতে দেখা যাচ্ছে, ঠিক সেই সময় শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের ডিফারেন্স, মামলা হোক, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, অথবা ব্যবহারজনিত কারণে হোক, সেটাকে সামনে রেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এত পুরনো সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হয় অভিষেক নয় আমরা বেছে নিন দিদি, এটাকে খুব সময়োচিত হচ্ছে বলে আপনাদের মনে হয়, নাকি আসলে মানে সমস্যাটা আরো অনেক গভীরে, আপনারা পুরোটা সামনে আনছেন না, অন্য কিছু আছে? সমস্যাটা সময়ের জন্য ঠিক না বেঠিকে আমি এই জন্য যেতে চাই না, কারণ এই সমস্যাটা আমরা সৃষ্টি করিনি। এই সমস্যাটা সৃষ্টি কিন্তু হয়েছে অভিষেকের এন্ড থেকে গতকাল রাতে। সুতরাং সময়টা আমাদের ঠিক বাঁচা বা না বাঁচার নয়, সময়টা ও ভুল বেঁচেছে। এই সময় যারা যারা তৃণমূল করতে চাইছে একসাথে রাখা। শীর্ষন্য আপনি কন্টিনিউ করবেন প্লিজ, আমি একটা কথা আপনার কাছে জানতে চাইছি। আপনি যে বলছেন গতকাল রাত থেকে ক্রিয়েট হয়েছে, আচ্ছা শীর্ষন্য আপনি আমাকে একটা কথার উত্তর দিন। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আমার ল্যাঙ্গুয়েজ নয়। এই ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছিল, বলা হয়েছিল, তাই আমাকে উচ্চারণ করতে হচ্ছে। আমি রাজনীতির এই ভাষাতেও বিশ্বাস করি না। যেদিনকে লেখা হয়েছিল পোস্টারে, ভবানীপুরে আপনার বাবার বাড়ির সামনে একদল তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, যখন লেখা হয়েছিল যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, সেদিনকে এই রেসপেক্টের কথাটা আপনাদের মাথায় আসেনি, কল্যাণবাবুর মাথায় আসেনি, বা আপনার মনে হয়নি এটা তো বাবার জন্য অসম্মানজনক? উনি তো তখনই বলেছিলেন, উনি তখনই এটার বিরোধিতা করেছিলেন। উনি 2022-এই বলেছিলেন অভিষেকের সম্বন্ধে যা বলার, আজকে যেটা বলেছেন সেটা 2022-এই বলেছেন। তারপর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে তাহলে পুরনো ফিড দেখতে হবে। দুঃখ প্রকাশ ছিল না? উনি তখনই বলেছেন। বাকি সময়টা আপনারা আবার ফিরে এলেন কেন? আবার অভিষেকের মামলা লড়লেন কেন? নিশ্চয়ই কোনো দুঃখ প্রকাশ ছিল নাকি ছিল না? না, নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই উনি অ্যাপ্রোচ করেছিলেন। না হলে দেখুন, ওকালতি ব্যাপারটা এরকম না, আপনি যদি সই করে আমাকে ওয়াকালাতনামা না দেন আমি তো আপনার মামলা করতে পারবো না। সুতরাং নিশ্চয়ই সেই অ্যাপ্রোচটা ছিল বলেই আবার কল্যাণবাবু ওনার মামলা করেছেন। তাহলে সেই অ্যাপ্রোচ কি আবার আসা সম্ভব? মানে অনির্বাণ দাবি করেছেন মিটে যাবে সব, সেই কারণে আবার জিজ্ঞাসা করছি। না মিটে যাবে মানে, না মিটে যাবে সব, মানে এটা হচ্ছে, আমি অনির্বাণের কথাটাকে একদম, মানে আমি বলছি না যে অনির্বাণ ভুল বলছে বা কিছু, আমি এটুকুই বলতে চাই যে আগামী দিনে একটা প্রফেশনালকে যেভাবে অ্যাপ্রোচ করা উচিত, ও যদি অ্যাপ্রোচ করে নিশ্চয়ই ভেবে দেখবো। আমি যদি দিদির মামলা করতে পারি, যদি পার্টির মামলা করতে পারি, তাহলে ওর কথাটা তখন ভেবে দেখবো। কিন্তু সেই রাস্তা বা সেই জায়গায় আমরা এখনও পৌঁছাইনি। ও এখন অনেক মানে গ্ল্যামারাস উকিলদের কথা ভাবছে, সেগুলো আমি এটুকুই বলতে পারি যে অনেক গ্ল্যামার যদি এরকম বাড়ির সামনে 4টে ডিম পড়ে, তারা সব গ্ল্যামারের লোক ওর মামলা ছেড়ে চলে যাবে। কিন্তু কল্যাণবাবু যদি মাথা ফাটিয়েও দেয়, তাহলেও ব্যান্ডেজ বেঁধে উনি গিয়ে তৃণমূলের মামলা করবে। এই লয়্যালটিটা যদি অভিষেক চিনতে না পারে, সেটা কিন্তু অভিষেকের ট্রাস্ট ইস্যু, সেটা আমাদের প্রবলেম, দলের সঙ্গে নয়। এরকম ইন্টারেস্টিং জায়গা জন্য প্লিজ আমার সঙ্গে 2 মিনিট থাকুন। প্রতিমাদি আমি আপনার কাছে আসছি। প্রতিমাদি, আমার সংক্ষিপ্ত প্রশ্ন আপনার কাছে। এই প্রশ্নটা, আপনি বলছেন দুর্দিনে দলকে ফেলে না যাওয়ার কথা, বা যারা যাচ্ছেন তাদের নীতিবোধ নিয়ে প্রশ্ন তুলছেন। শীর্ষন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দুর্দিনে দলের পাশে দাঁড়িয়ে থেকেও অপমানিত হচ্ছেন, সেটা বারবার করে সামনে বলছেন। আপনার কোনটাকে উচিত কোনটাকে অনুচিত মনে হচ্ছে, বা নাকি দুটোই অনুচিত বলে মনে হচ্ছে? দেখুন, আমি কোনো এই দার্শনিক কথাবার্তা, যারা গিয়েছে নীতিগত বা মূল্যবোধ, এটা তারাই বলতে পারবে যে তারা কেন গেছে। আমি তাদের সম্পর্কে, তারা কারণ আমার কলিগ, তারা এখনও আমার কলিগ, তাই তাদের সম্পর্কে আমি কোনো ধরনের এই ধরনের মন্তব্য করব না, নীতিগত বা মূল্যবোধ। কারণ তারা তাদের বিবেককে জিজ্ঞাসা করুক, সেই জিজ্ঞাসা করলে তারা কিন্তু উত্তরটা পেয়ে যাবে। আর কল্যাণদা বা শীর্ষন্য যেটা বলেছে অভিষেকের সঙ্গে মামলা সংক্রান্ত ব্যাপারে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এই বিষয়েও আমি কোনো রকম মন্তব্য করতে চাই না, কারণ একটা মামলা সংক্রান্ত বিষয়ে এই কথাটা হচ্ছে, এবং অভিষেক কাকে নেবে বা কাকে বারণ করবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে চাই না। মামলার বাইরেও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য চোর চোর শুনতে হচ্ছে, লাইফ থ্রেট রয়েছে, তাও লড়ে যাচ্ছি। এটা কি আপনি একমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের সৎ লোকেদেরকেও বা তৃণমূলের নীতিবান লোকেদেরকেও কোট আনকোট চোর চোর শুনতে হচ্ছে? না, দল যখন ডুবে যায় না, কোনো একজন লোকের উপরে দায়ে ঠেলে দিলে হয় না। কারণ
অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতিগত কিছু ভুল থাকতে পারে, তার সিদ্ধান্ত ভুল থাকতে পারে, এবং আমাদের যারা এলাকায় যারা কাজ করে তারা হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিছু পদক্ষেপ নিয়েছে। সর্বোপরি এটা তো মেনে নিতে হবে কে ভুল করেছে কে ঠিক করেছে সেই দায় কিন্তু বা সেই বিচারকের ভূমিকায় মানুষ আমাদের বসায়নি। মানুষ আমাদেরকে পছন্দ করেনি, আমরা মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে পারিনি, পরিষেবা হয়তো কিছু কম দেওয়া হয়েছে, আমাদের ব্যবহারে কেউ ব্যথিত হতে পারে। আমাদের সর্বোপরি একটাই কথা, এবারে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসার জন্য যে আশীর্বাদটুকু পাওয়ার কথা ছিল, মানুষ এবারে সেই আশীর্বাদটুকু দেয়নি বলেই আমরা আসতে পারিনি। এখন কেন এই চুলচেরা হিসেব করব? একটা বাড়ি ভেঙে পড়েছে, যে বাড়িতে আর কেউ থাকবে কিনা, এখন সকলকে সঙ্গবদ্ধ হয়ে সেই বাড়িটাকে আমার রক্ষা করার দরকার ছিল। সেখানে ওইটা করেছে, এইটা করেছে, এটা করলে ভালো হতো। সকালেই দাবি করেছেন যে সাংসদরা আপনাদের দলের এই নাম্বার নিয়ে ঘুরছেন, স্পিকারের কাছে চিঠি দিয়েছেন, দাবি করেছেন, এবং তারা তাদের তালিকাতে আপনার নামটাও জুড়ে দিয়েছিলেন, যদিও আপনি তাদের সঙ্গে নেই, আপনি কোনো চিঠিতে সই করেননি। এটা যতটা নীতিগতভাবে অপরাধ, তেমনি যদি 12 জন 14 জন 4 জন 1 জন বিধায়কও এমন কোনো চিঠিতে সই না করে থাকেন, এমন কোনো প্রস্তাবে সই না করে থাকেন যে প্রস্তাবটা কে বিধানসভায় বিরোধী দলনেতা হবেন সেই সংক্রান্ত প্রস্তাব, তাহলে তাদের সই জাল করে অথবা তাদের সই না করা অবস্থাতেও তাদের নাম বসিয়ে দিয়ে গোটা ক্যাপিটাল লেটারে সেই চিঠিটা বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়ে দেওয়া, জালিয়াতি করা, সেটাও তো সমান বড় অপরাধ। সেই অপরাধের আমি দুটো কথা বলবো। সেই অপরাধের প্রথমত আমি দিল্লি সিআইডির মুখোমুখি। একদম ঠিক কথা। প্রথম কথাটি আমাকে নিয়ে বলি যে আমি দিল্লিতে 4 তারিখে আমার একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, এস্টিমেট কমিটি। 4 তারিখে মিটিং অ্যাটেন্ড করে আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরি, তারপরে আমি আর দিল্লি যাইনি। কিন্তু কারা আমার নাম দিয়েছে আমি সেটা জানি না, কারণ আমি যখন কোনো এমপির, কোনো সাংসদের, কোনো বিধায়কের দায়িত্বভার নিতে পারবো না, আমার দায়িত্বভার তো মানুষ আমার উপরে দিয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য। তাহলে আমার দায়িত্বভার নিয়ে কে এই মিথ্যেটি রটনা করলো আমি সেটা জানি না। তাদের কাছে আমার ফোল্ডেড হ্যান্ডে, আমার একদম হাত জোড়ো করে বলছি, আমার দায়িত্বভার মানুষ আমায় দিয়েছে, আমি সেটা নিভাতে পারবো জয়নগরের জন্য। আমার জন্য যে মিথ্যে কথাটি প্রচারিত হয়েছে সেটা অনৈতিক, আমি এটাকে মেনে নিতে পারি না। সেই জন্যই আমি এই আপনাদের সামনে এবং সকাল থেকে মানুষকে বলতে চাইছি, কারণ জয়নগরের মানুষ যারা আমার জননারায়ণ, সেই মানে নররূপে নারায়ণ যারা আমায় বিশ্বাস করেছে, ভালোবেসেছে, আশীর্বাদ দিয়েছে, তাদেরকে বলছি প্রতিমা মণ্ডলের নামে যে প্রচার হচ্ছে, কাগজে যেটা দিচ্ছে, সর্বৈব মিথ্যা। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপমান করার বিন্দুমাত্র অধিকার আমার নেই, এটা আমার দিক থেকে। আর এই যে বলছেন যে আমি তো ছিলামই না সেই মিটিং। এইবারে আমি আপনার দ্বিতীয় প্রশ্নে আসবো। আমি দ্বিতীয় প্রশ্নে, যদি এটা প্রমাণিত হয়ে থাকে যে আমি, ধরুন আমি সইটা করে দিয়েছি, আমি যদি এটা করে থাকি সর্বৈবভাবে, কারণ আমি বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা একটা কক্ষ, উচ্চতম কক্ষ, এটা পবিত্র কক্ষ, মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে। যদি কেউ এটা না থেকে তার সই যদি করে দিয়ে থাকে, সেটা তো আইনের, এখন তো এটা সাবজুডিস, আইনের পথে চলবে। দোষী প্রমাণিত হলে যদি কেউ দোষ করে থাকে, তাকে শাস্তি মাথা পেতে নিতে হবে। প্রতিমন্ত্রী আমার সঙ্গে থাকুন। শীর্ষণ আমার শেষ প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন অভিষেকের জন্য চোর শুনতে হচ্ছে, আরেকদিকে বিধানসভার সঙ্গে জালিয়াতির মতো ঘটনাতেই আপনারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রক্ষা কবচ আনতে অ্যাপিয়ার করার কথা ছিল আপনাদের, অ্যাপিয়ার করেননি শেষ পর্যন্ত। এর আগে তো করেছেন, মামলা তো করেছেন। এখানেই আমার প্রশ্ন, আপনাদের আদর্শগত অবস্থানটা কি? আপনি একজন লয়ার হিসেবে আপনার ক্লায়েন্টের কেস নিতেই পারেন, কোনটা নেবেন, কোনটা ফেলবেন, কোনটা ছাড়বেন, একান্তই আপনাদের বিষয়, কিন্তু তা সত্ত্বেও জিজ্ঞাসা করছি শীর্ষণ্য, যদি নীতিগত অবস্থানের জায়গাটা এইটা হয় যে ওর জন্য 12টা বেজেছে, ওর জন্য চোর শুনতে হচ্ছে, কোটান কোট আপনার বাবার ভাষায় বলছি, তাহলে তার বিরুদ্ধে এত বড় অভিযোগ বিধানসভাতে সই জালিয়াতির, তাহলে সেই মামলাতে তার পাশে দাঁড়াচ্ছেন, তার হয়ে সওয়াল করছেন কেন? আমি একটুখানি বলি আপনাকে, যে যেই মামলাটা করা হচ্ছে সেই মামলাটা সম্বন্ধে আমি, যেহেতু আমি পুরো মামলাটাতেই ছিলাম, আমি অনেক ফ্যাক্টসই জানি, কিন্তু সেটা তো
লাইভ ক্যামেরাতে আলোচনা করাটা মনে হয় না না, ঠিক সেটা হবে, শুনতে চাইও না। কিন্তু এইটুকু অবশ্যই বলতে শুনতে পারি যে যারা তৃণমূলের মিটিং অ্যাটেন্ড করে বা সেদিনকে করেছিল তারা সবাই জানে যে অভিষেকের কাজ অবধি হয়তো সেই খাতাটাই যায়নি, কারণ অভিষেক তো এমএলএ নয়, অভিষেক সাধারণ সম্পাদক হিসেবে সেই মিটিংয়ে ছিল, সুতরাং অভিষেকের কাছে খাতাটা যাওয়ার কোনো প্রসঙ্গই ছিল না। 2 নম্বর হচ্ছে যে যেই এফআইআরটা করা হয়েছে বেশ অনেক দিন পরে সেটা আপলোড হয়েছিল, এবং যখন আমরা প্রথমে নোটিশটা পেয়েছিলাম, যে নোটিশটা অভিষেককে দেওয়া হয়েছে, আমরা জানতাম না যে অভিষেক সেটাতে অ্যাকিউজড, আমরা এটাই জানতাম যে যেই নোটিশটা দেওয়া হয়েছে সেটা অ্যাজ আ উইটনেস দেওয়া হয়েছে। অনেক পরে যখন এফআইআরটা আপলোড হয় তখনই কিন্তু দেখা যায় যে ওখানে অ্যাকিউজ নাম্বার 1 হচ্ছে অভিষেক। আর 3 নম্বর কথা হচ্ছে যে যেখানে ও নিজে সই করেনি সেখানে অভিষেককে অ্যাকিউজ নাম্বার 1 করে একটা এফআইআর করাতে কিছু ম্যালিশিয়াস ব্যাপার নিশ্চয়ই আছে, যেটা আমরা মনে করি। এটা গেল ফার্স্ট পার্ট, Then who সিআইডির did it? পার্টটা নিয়ে। মানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না দ্বিতীয় করতো, পার্টটা তাহলে কে হচ্ছে করতো? দল থেকে যে কেউ তো পাঠিয়ে সেটা যারা তদন্তকারী তারা করছে তো, সেটা আপনি আলোচনা করে কিছু করতে পারবো না। মানে আপনি বলছেন আপনি তো অভিষেক তদন্ত বন্দ্যোপাধ্যায় করলে এটা তো মিডিয়া ট্রায়াল হয়ে যাবে, তাই না? অভিষেকের আপনার letter দ্বিতীয় পাঠানো হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। শীর্ষেন্দু- অভিষেকের লেটার হেডে পাঠানো হয়েছে এবং অভিষেক ব্যানার্জি আরে বাবা, অভিষেক তো ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তো কার লেটার হেডে পাঠাবে? আমার লেটার হেডে পাঠাবে? হ্যাঁ, তার ও তো মানে ন্যাশনাল উনি জেনারেল accused সেক্রেটারি, হয়ে গেলেন। স্বাভাবিকভাবে ও তো কমিউনিকেট উনি কি করবে, নিজের লেটারে ও কমিউনিকেট করেছে। বিলিয়ে বেড়ান নাকি? আরে বাবা, না, আপনি যুক্তির কথা বলছেন, আমি যুক্তির কথা বলছি। উনি কি ওরকম letter ভাবে একটু রাস্তায় ওরকম ভাবে তো রাস্তায় মানে বিলিয়ে ওরকম ভাবে বেড়ান? letter মতো। ওরকম এই যুক্তিটা শার্লক হোমসও ব্যবহার করা যাবে না, তাহলে এই কি যুক্তিটা যুক্তি ব্যবহার শার্লক করা হোমসও যাবে ব্যবহার সেটা করা একটু যাবে বলে না। এরকম ভাবে আইনটাকে আপনি ব্যাখ্যা একজন করা যাবে advocate, না, আপনার লেটারে এরকম নিশ্চয়ই আমি ভাবে ব্যবহার আইনটাকে করব ব্যাখ্যা না। করা যাবে না। আপনি তো একজন অ্যাডভোকেট, প্র্যাকটিসিং অ্যাডভোকেট, আপনার লেটারে সেটাই তো আমি নিশ্চয়ই আমি বলছি, ব্যবহার ওর করব না। লেটার হেড তো ওই আপনি ব্যবহার ব্যবহার করবে। করতে পারেন। ও অ্যাজ এক মিনিট, ন্যাশনাল তাহলে কি আমি তাহলে কি এটা ধরে নিতে পারি? একটা আমি মিটিং সবটা এর জানতে চাইছি, রেজলিউশন শীর্ষেন্দু, হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটার হেড কেউ ব্যবহার করে থাকতে পারেন, আপনি এমন কিছু ইঙ্গিত করছেন? এরকম ইঙ্গিত করবোই বা কেন? তো আপনি ইঙ্গিত করছেন, তাহলে who did আমার তো it? যেটা অভিষেক বক্তব্য সেটা তো বন্দ্যোপাধ্যায় পিটিশনেই letter লেখা head তার আছে। কোনো যুক্তি চিঠি থাকছে কে না দিলেন? দাদা। আরে শুনুন, একটা মিটিং এর রেজলিউশন হলো, অ্যাজ জেনারেল সেক্রেটারি ও সেটাকে কমিউনিকেট করলো, তো ওটা ওর লেটার হেডে হবে না, তো কার লেটার হেডে হবে? তো রেজলিউশনটা তো হয়নি, তার জন্য সেটা যে একটা জানবে না। হয়ে গেল। যাই হোক, সেটা একটা রেজলিউশনটা তো part। হয়নি, ওখানেই তো সইজালের আপনার যে- প্রশ্ন আসছে। আপনার যে অ্যাজ জেনারেল primary- সেক্রেটারি হি উইল নট নো দ্যাট ফ্যাক্ট। সেটা তো হয়েছে কি হয়নি সেটা তো তদন্তকারী সংস্থা সেটা করবে, এবং কিভাবে রেজলিউশন হয়েছে সেটা তো এখানে তো পিটিশনেই বলা অভিষেক আছে, সেই বন্দ্যোপাধ্যায় পিটিশনটা তো অ্যাকিউজ হয়ে public যাচ্ছেন, বুঝছে। কারণ তার লেটারটা গেছে। সেটা আপনার মনে হতে পারে, আমার আইনজ্ঞ হিসেবে মনে হচ্ছে না। আমিও ল পড়েছি, আমার এটা গেল মনে একটা হচ্ছে, part। আপনার মনে হচ্ছে না, আমার মনে আপনার হচ্ছে। প্রশ্নের যে পার্টটা ছিল ওনার অভ্রর মনে হচ্ছে, শীর্ষন্নর মনে হচ্ছে না। সেটা তো আইনের, দেখুন যে একই জিনিস তো দুজন আইনজীবী অন্য অন্য ভাবে তো ব্যাখ্যা করতেই পারে। আপনি অন্যভাবে করছেন, আমি অন্যভাবে করছি, এটা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমারটা তো যুক্তিসঙ্গত, আপনার যে আপনারটা প্রাথমিক একই। প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নীতিগত ব্যাপার। শীর্ষন্ন, আমি আপনাকে একটা বাইট শোনাচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়